মলম লাগানো শেষ হলে ব্লাউজ ঠিক করে নেয় নাদিয়া। দ্রুত বেড থেকে নেমে বেলকনিতে চলে যায়। নাদিয়ার যাওয়ার পানে তাকিয়ে পাশ থেকে টিস্যু পেপার নিয়ে হাতের অবশিষ্ট মলম মুছে নেয়। মাগরিবের আজান হচ্ছে এখন। কতগুলো দিন পেরিয়ে গেছে, উদয় গোধূলি দেখে না, ভোর হওয়া দেখে না, রাতে জ্যোৎস্না বিলাস করে না। সবচেয়ে ছটফটে চঞ্চল দুরন্ত ছেলেটাই এখন শান্ত হয়ে বেডে পড়ে থাকে। ইচ্ছে থাকলেও সাধ্য নেই কিছু করার। ঔষধের বক্সটা পূর্বের জায়গায় রেখে দেয়। প্রহর বোধ হয়ে এসে গেছে বাড়িতে, এখনই দৌড়ে আসবে এই রুমে। তারপর ফিজিওথেরাপির নামে ওর উপর টর্চার শুরু করবে। ফোনটা হাতে তুলে নেয়, মেসেজ দেয় প্রহরের নম্বরে। কোথায় তুই? সাথে সাথেই রিপ্লাই আসে, রাস্তায়, কাছাকাছি চলে এসেছি, মিনিট 10 লাগবে। বাড়িতে আসতে হবে না, শপিং মলে যা আগে। কেন, কিছু লাগবে? কি লাগবে বলো? নাদিয়ার জন্য ড্রেস। কেমন? নরম কাপড়ের লং শালীন ড্রেস। কাল ভাবিকে সাথে নিয়ে গিয়ে কিনে নিয়ে আসবো, তার পছন্দ মতো। দরকার নেই, তুই তোর পছন্দ মতো নিয়ে আয়। আমার পছন্দ কি ভাবির পছন্দ হবে? হবে, তুই নিয়ে আয়। সাইজ? উদয় ব্যালকনির দিকে তাকায়। ও তো নাদিয়ার মাপ জানে না, একটু ঢিলে ঢালা হলে সমস্যা নেই আন্দাজ করে বলে। আরও যা যা প্রয়োজন সেই সবও মেসেজে জানিয়ে দেয়। ব্যালকনিতে দাঁড়িয়ে খোলা আকাশের পানে তাকিয়ে থাকে নাদিয়া। দু চোখ বেয়ে গড়িয়ে পড়ছে টুপটাপ পানি। ভেবে চলেছে অনেক কিছু। জীবনে প্রথম মনের ভেতরের জমিয়ে রাখা কথাগুলো কাউকে বলল। ওর মনের কথা, কষ্টের কথা শোনার মতো কেউ ছিল না কখনো, তাই বলাও হয়নি কখনো। আজও নিজে বলল। উদয়ও শুনতে চাইল। বুকের ভিতর কেমন যেন হালকা ফিল হচ্ছে। জমানো কথাগুলো বলতে পেরেছে সেই জন্যই কি হয়তো। রুমের ভেতর থেকে উদয়ের গলার স্বর ভেসে আসছে, বেলকনির ডোর লক করে ভেতরে আসো, মশা আসছে ভেতরে। উদয়ের কথা শুনে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে নাদিয়া। অনুভব করে ওর 2 পা জ্বলছে। মশা কামড় দিয়েছে 2 পায়ে, হাতেও দিয়েছে কয়েকটা। চোখ মুখ মুছে ব্যালকনি থেকে রুমে ফিরে আসে। কোনো দিকে না থাকিয়ে সোজা ওয়াশরুমে প্রবেশ করে। উদয় ল্যাপটপ ওপেন করে, প্রহরের পাঠানো ফাইলসগুলো চেক করতে শুরু করে। উদয় রেগুলার অফিসে না গেলেও বাড়িতে বসে থেকেই অফিসের কাজ করে। ডান হাতে লিখতে না পারলেও বাম হাতে লেখার অভ্যাস করেছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিটিং অ্যাটেন্ড করে। বেশি জরুরি হলে অফিসে যায়। অক্ষম বলেই যে সব দিক থেকে অক্ষম তা নয়। নিজের জেদ আর মনের কষ্টগুলোকে হাতিয়ার বানিয়ে আবার অফিসে জয়েন করেছে। বাড়ির কেউ নিষেধ করেনি এই বিষয়ে। অফিসের কাজে বিজি থাকলে ডিপ্রেশন, হতাশা, ফ্রাস্ট্রেশন থেকে একটু হলেও দূরে থাকবে। নিজেকে সব দিক থেকে দুর্বল মনে হবে না। প্রহর বাড়ি ফিরে 9টার পর। 2 হাত ভর্তি শপিং ব্যাগ। ড্রয়িং রুমে উপস্থিত সকলে তাকিয়ে আছে প্রহরের দিকে। এতগুলো শপিং ব্যাগ কেন, কার জন্য এনেছে? উম্মেহানি চৌধুরী সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। ছোট ছেলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, এতগুলো ব্যাগে কি এনেছিস? অনেক কিছু আম্মু। কার জন্য? যার প্রয়োজন তার জন্য। কার প্রয়োজন? এগুলো যার। উম্মেহানি চৌধুরী বিরক্ত হন ছেলের কথায়। মায়ের বিরক্তিতে কুঁচকে যাওয়া চোখ মুখ দেখে মুচকে হাসে প্রহর। এগুলো ভাবির জন্য ব্রো নিয়ে আসতে বলেছিল। ও যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়, কান্ত দেখাচ্ছে তোকে। মেয়েদের জিনিস কেনা অনেক প্যারা। 2.5 ঘন্টা ঘুরে ঘুরে এগুলো কিনেছি। 2 হাতের ব্যাগ উঁচু করে দেখায়, তারপর এগিয়ে যায় সিঁড়ির দিকে। ভাইয়ের রুমের সামনে এসে দাঁড়ায়। ভেতরের দিকে চোখ যেতেই দেখে উদয় ল্যাপটপে চোখ ডুবিয়ে বসে আছে। নাদিয়া ডিভানের উপর জড়সড় হয়ে বসে আছে। ব্রো আসবো? প্রহরের কথা শুনে উদয় নাদিয়া দুজনেই তাকায় ডোরের দিকে। উদয় কপাল কুঁচকে বলে, তুই আবার আমার রুমে আসার জন্য অনুমতি নিতে শুরু করলি কবে থেকে? এই যে আজ থেকে। কেন? আগে একা ছিলে তাই অনুমতি নেওয়ার প্রয়োজন হয়নি। এখন তো আর একা না, কে জানে অনুমতি ছাড়া ঢুকে পড়ে কি না কি দেখে ফেললাম। তারপর কি? কিছু না, যা যা নিয়ে আসতে বলেছিলে নিয়ে এসেছি।
বলেই সবগুলো ব্যাগ বেডের উপর রাখে। খেয়েছো? উদয় ভাইয়ের মুখের দিকে তাকায়। বড় ভাইয়ের তাকানো দেখে মিনমিন করে বলে, জিজ্ঞেস করলাম রাতে খেয়েছো কিনা, রাত তো অনেক হয়েছে তাই। উদয় গম্ভীর স্বরে বলে, খেয়েছি আমি। তুই গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়। এক্সারসাইজ করেছি আমি নিজে। ম্যাসাজ করতে হবে না। মাথা খারাপ হয়েছে নাকি তোমার? ডক্টর কোনো প্রকার অনিয়ম করতে নিষেধ করেছে। আমি ফ্রেশ হয়ে আসছি এক্ষুনি, আর এগুলো চেক করে দেখো ঠিক আছে কিনা। বলি দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। উদয় নাদিয়ার দিকে তাকায়, গম্ভীর স্বরে ডেকে উঠে নাম ধরে। নিজের নাম উদয়ের মুখে শুনে তড়িৎ গতিতে তাকায় বেডের দিকে। এদিকে এসো। নাদিয়া ডিভান থেকে উঠে এগিয়ে আসে বেডের কাছে। ব্যাগে তোমার ড্রেস আছে, বের করে আলমারিতে তুলে রাখো। আর যা যা আছে ড্রেসিং টেবিলে গুছিয়ে রেখে দাও। শাড়ি চেঞ্জ করে এখান থেকে নরম কাপড়ের ড্রেস পরে নিও। নাদিয়া ব্যাগগুলোর দিকে তাকায়। এতগুলো ব্যাগ, আর এই সব কিছু ওর, এতগুলো জিনিস। নাদিয়াকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে উদয় ধমক দিয়ে বলে, এখনো দাঁড়িয়েছো কেন? যাও দ্রুত। উদয়ের ধমক খেয়ে চমকে ওঠে নাদিয়া। একটা একটা করে সবগুলো ব্যাগ হাতে নেয়। দ্রুত গিয়ে দাঁড়ায় আলমারির সামনে। ব্যাগ থেকে ড্রেস বের করে আলমারির একপাশে গুছিয়ে রাখে, পরার জন্য এক সেট রেখে। গুছিয়ে রাখার পর ড্রেসগুলোর দিকে তাকিয়ে থাকে। এতগুলো ড্রেস যে, এগুলো দিয়ে ওর আগামী 5-6 বছর পেরিয়ে যাবে অনায়াসে। বাকি ব্যাগগুলো খুলে দেখে মেয়েলি জিনিস আছে, সেগুলোও গুছিয়ে রেখে দেয়। একটা ব্যাগ হাতে নিয়ে বেডের দিকে তাকাতেই দেখে উদয় ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। চোখে মুখে গাম্ভীর্যতা বিদ্যমান। এই লোক হাসে না নাকি? এই বাড়িতে আসার পর 1 সেকেন্ডের জন্য উদয়কে হাসতে দেখেনি। নাদিয়া ওয়াশরুমে প্রবেশ করে ব্যাগ হাতে। শাড়ি চেঞ্জ করে ওয়াশরুমে থাকা আয়নার পর্দা সরিয়ে নিজেকে দেখে নেয়। কারণ নীল রঙের ড্রেসটা পরে বেশ মানিয়েছে। জামার কাপড়টাও আরামদায়ক। জামাটা পরার পর থেকে খুব হালকা লাগছে। 4 দিন ধরে শাড়ি পরে ভালো লাগছিল না, এখন আরাম লাগছে। ব্যাগ থেকে ওড়নাটা বের করে মাথায় দিয়ে শরীর ঢেকে নেয়। শাড়ি, ব্লাউজ, পেটিকোট নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ওয়াশরুমের ডোর খোলার শব্দ শুনে সেদিকে তাকায়। তাকাতেই চোখ দুটো নাদিয়ার উপর আটকে যায়। চোখের পলক ফেলতেও ভুলে যায়। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নাদিয়ার মায়াবী মুখের দিকে। গাঢ় নীল রঙের ওড়নার ভেতর দিয়ে যেন উকি দিচ্ছে এক মায়াবী পরী। উদয়কে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অপ্রস্তুত হয়ে পড়ে নাদিয়া। দ্রুত এগিয়ে যায় ডিভানের কাছে। শাড়ি, ব্লাউজ, পেটিকোট ডিভানের উপর রেখে ভাঁজ করতে শুরু করে। উদয় তখনও নাদিয়ার দিকে তাকিয়ে আছে। এখন যেন নিজের মধ্যে নেই, অচেনা এক জগতে প্রবেশ করেছে। অদ্ভুতভাবে ওর চোখ দুটো আটকে গেছে নাদিয়ার উপর। অদ্ভুত এক আকর্ষণ হচ্ছে নাদিয়াকে দেখে। ইচ্ছে করছে নাদিয়ার কাছে এগিয়ে যেতে, ছুঁয়ে দিতে ইচ্ছে করছে মায়াবী মুখশ্রীর অধিকারিণী রমণীর গাল দুটো। নাদিয়ার ভাঁজ করা শেষে আলমারিতে তুলে রেখে দেয়। উদয়ের দিকে তাকিয়ে দেখে এখনো তাকিয়ে আছে। নাদিয়া এদিক ওদিক চোখ বুলায়। এভাবে পলক্ষীন তাকিয়ে আছে কেন? ওর দিকেই তাকিয়ে আছে, আশেপাশে তো তাকাচ্ছে না, নড়াচড়াও করছে না। কিছু হয়নি তো আবার? হতেও পারে, অসুস্থ মানুষ তো। নাদিয়া দ্রুত বেডের কাছে এগিয়ে গিয়ে দাঁড়ায়। উদয়ের বাহুতে মৃদু ধাক্কা দিয়ে বলে, কি হয়েছে আপনার? চমকে উঠে উদয়। গা ঝাঁকি দিয়ে নাদিয়ার মুখের দিকে তাকায়। দ্রুত চোখ সরিয়ে নিয়ে এলোমেলো দৃষ্টি ফেলে এদিক সেদিক। নির্লজ্জের মতো কিভাবে তাকিয়েছিল। নাদিয়া কি ভাবছে কে জানে। নিজেই সারাদিন আমার সামনে আসবে না বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে। সেই ওই কিনা এভাবে তাকিয়েছিল, ভাবা যায়? কি হয়েছে আপনার? কথা বলছেন না কেন? কি হবে? কিছু হয়নি। জামুর সামনে থেকে আসবে না এখানে। কোথায় যাব? যেখানে ইচ্ছে যাও। আপনি ছাড়া তো আমার যাওয়ার কোনো জায়গাই নেই। নাদিয়ার মুখ থেকে এমন কথা শুনে চোখ তুলে নাদিয়ার মুখের দিকে তাকায়। আবার যেন হারিয়ে যায় নাদিয়ার মায়াবী মুখের ভিতর। নাদিয়ার দিক থেকে চোখ সরিয়ে বলে, অনেক রাত হয়েছে, ঘুমা এখন। নাদিয়া ডিভানের কাছে এগিয়ে যায়। কোনো কথা না বলে চাদর টেনে শরীরটাকে ঢেকে শুয়ে পড়ে। এসির ঠান্ডা বাতাসে বেশ শীত করে রাতে। উদয় চোখ দুটো বন্ধ করে উপরের দিকে মুখ করে লম্বা এক শ্বাস টেনে নেয়। নাদিয়া এই বাড়িতে আসার পর থেকেই কি যেন হয়েছে ওর। প্রহর উদয় রুমে আসে। আসতে পারি? উদয় ডোরের দিকে তাকিয়ে বলে। না। প্রহর ভিতরে প্রবেশ করে। উদয়ের ম্যাসাজ অয়েলের বোতল হাতে তুলে নেয়। পা সোজা করো। বললাম তো আজকে করতে হবে না। এক বেলাও বাদ দেওয়া যাবে না, এখন পা সোজা করো।
উদয় পা দুটো মেলে দিয়ে বেডের সাথে আধশো অবস্থায় শোয়। প্রহর উদয়ের ঢিলে ঢালা ট্রাউজার উড়ুর উপরে তুলে দেয়। দুই হাতে অয়েল নিয়ে ডান পায়ে ম্যাসাজ করতে শুরু করে। রোজকার মতন অফিসের আলোচনা জুড়ে বসে দুজন 4 হাত পা ম্যাসাজ করে দেয়। তারপর ধরে ধরে হাঁটাহাঁটি করায়, ওয়াশরুমে নিয়ে যায়, আবার এনে বেডে বসায়। ডোর ভিড়িয়ে দিয়ে খেয়ে রেস্টে গিয়ে। মেডিসিন খেয়েছো? তোমাকে আর কাজ করতে হবে না, তুমিও শুয়ে পড়ো। আগামীকাল কিন্তু তোমার থেরাপি আছে, মনে আছে কি? মনে আছে। আচ্ছা ঘুমাও, তাহলে আমিও আসছি। বেডের উপর থেকে উদয়ের ল্যাপটপ নিয়ে চার্জে লাগিয়ে দেয়। যদিও বেডে বসে থেকেই চার্জে দেওয়া যায়। বাকি সব কিছু গুছিয়ে দিয়ে লাইট অফ করে ড্রিম লাইট অন করে প্রহর বেরিয়ে যায়। উদয় শুয়ে পড়ে। চোখ বন্ধ করতেই নাদিয়ার পিঠে থাকা বার্নের কথা স্মরণ হয়। রাতে তো মলম দেওয়া হলো না। নাদিয়া কি ঘুমিয়ে গেছে? ডাকবে ওকে? যদি ঘুমিয়ে গিয়ে থাকে তাহলে তো আবার ঘুমে ডিস্টার্ব হবে। ডাকবে কি ডাকবে না ভাবতে থাকে। ডিভানের উপর শুয়ে থাকা নাদিয়ার দিকে তাকিয়ে থাকে। ফজরের আজান কর্ণকুহুরে পৌঁছাতেই ঘুম ছুটে যায় নাদিয়ার। শোয়া থেকে উঠে বসে। এলোমেলো হয়ে থাকা চুলগুলো ঠিক করে খোপা করে নেয়। তারপর রিভান থেকে নেমে দাঁড়ায়। তাকায় বেডের দিকে। উদয় চাদর দিয়ে কোমর অবধি ঢেকে চিত হয়ে শুয়ে আছে। ড্রিম লাইটের নীল আলোয় ভালোভাবে বোঝা যাচ্ছে না উদয়ের চেহারা। ডিভান থেকে ওনারা নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে উজু করে আসে। হাত মুখ মুছে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ায়। নামাজ আদায় করে জায়নামাজ ভাঁজ করে রেখে ব্যালকনিতে চলে যায়। বাহিরে এখনো অন্ধকার হয়ে আছে। নিয়ন বাতি জ্বলছে বাড়ির চারদিকে। লাইটের আলো পড়ছে সুইমিং পুলের পানিতে, যা দেখতে মনোমুগ্ধকর লাগছে নাদিয়ার কাছে। ছোট থেকে গ্রামে কাদামাটির পুকুর দেখে আসা নাদিয়ার কাছে এই টাইলসের তৈরি পুকুর অসম্ভব রকমের সুন্দর লাগছে। তার মধ্যে আবার এই নিয়ন বাতির আলো, যা সুইমিং পুলের সৌন্দর্য বৃদ্ধি করেছে বহুগুণে। সুইমিং পুলের পানির দিকে তাকিয়ে মুখস্থ সূরা তেলাওয়াত করতে শুরু করে গুনগুনিয়ে। ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে ভোর হওয়া দেখে মালি ফুলের বাগানে পানি দিচ্ছে সযত্নে। নাদিয়া রুমে ফিরে আসে। উদয় শোয়া থেকে উঠে ঝিম ধরে বসে আছে। সামনে কারো উপস্থিতি টের পেয়ে চোখ তুলে তাকায়। নাদিয়াকে দেখে কিছু সময় তাকিয়ে থেকে চোখ নামিয়ে নেয়। ওয়াশরুমে যেতে হবে, বেশ চাপ দিয়েছে। ভাইটা আসছে না কেন এখনো? উদয়ের চোখ মুখ দেখে নাদিয়া হয়তো বুঝতে পারলো উদয়ের মনের কথা। ভাইকে ডেকে নিয়ে আসবো? নাদিয়ার কথা শুনে আবার চোখ তুলে তাকায়। ভাইকে ডেকে নিয়ে আসবো? উদয় দুদিকে মাথা নাড়ায়। ডাকতে হবে না। হাতের ইশারায় নাদিয়াকে কাছে ডাকে। এগিয়ে আসে নাদিয়া। উদয় নিজের উপর থেকে চাদর সরিয়ে দেয়। 2 পা ঝুলিয়ে বসে হাত বাড়িয়ে স্টিকটা ধরে। গম্ভীর স্বরে বলে, ডান পাশ থেকে ধরো আমাকে। নাদিয়া না ধরে দাঁড়িয়ে থাকে। ব্রু কুচকে তাকায় উদয়। কথা কি শুনতে পাইনি নাকি? নড়াচড়া করছে না কেন? কি বলছি শুনতে পাচ্ছ না? নাদিয়া মিনমিনি করে বলে, আমি ধরতে পারবো? আবার পরে যদি যান? পড়বো না, ধরো তুমি। সিরিয়াস অবস্থা কিন্তু, তাড়াতাড়ি ধরো। উদয়ের তাড়াহুড়ো দেখে দ্রুত ধরে ওকে। উদয় নাদিয়ার কাঁধে আর স্টিকে ভর করে আস্তে আস্তে এগিয়ে যায় ওয়াশরুমের দিকে। উদয়কে ওয়াশরুমের হাই কমেডের উপর বসিয়ে দিয়ে নাদিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। উদয় গলা ছেড়ে ডেকে বলে, ডোরের কাছে দাঁড়িয়ে থাকবে, দৌড়ে যাবে না। আচ্ছা। ফ্রেশ হওয়া শেষ হলে উদয়কে ধরে আবার রুমে নিয়ে আসে নাদিয়া। আজকে উদয়কে আনা নেওয়া করতে খুব একটা কষ্ট হয়নি নাদিয়ার। ওই দিন রাতে উদয় ইচ্ছে করেই অমন করেছিল। আজকে শিওর হলো। কি বদলোক ভাবা যায়। উদয় নাদিয়ার দিকে তাকিয়ে বলে, ওই ওখানে হ্যান্ড এক্সারসাইজ বল আছে, ওটা নিয়ে আসো। উদয়ের কথা মতো বলটা এনে দেয় নাদিয়া। বলটা বাম হাতের মুঠো নিয়ে চাপ দেয়, আবার ছেড়ে দেয়। কতক্ষণ একই কাজ করে। তারপর বাম হাত থেকে ডান হাতের মুঠোয় পুরে দেয়। ডান হাত দিয়ে চাপ প্রয়োগ করতে চাইলেও করতে পারে না। বাম হাতের সাহায্যে ডান হাতের আঙ্গুলগুলোতে চাপ দিতে শুরু করে। নাদিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে উদয়ের কাজকর্ম। এর মধ্যে রুমে প্রবেশ ঘটে প্রহরের। দুজনেই তাকায় প্রহরের দিকে। প্রহর এগিয়ে এসে দাঁড়ায় বড় ভাইয়ের সামনে। ভাইকে ফ্রেশ চকচকে দেখে ঘাড় ঘুরিয়ে নাদিয়ার দিকে তাকায়। তারপর মনে মনে বেশ খুশি হয়, কিন্তু সে খুশি ধামাচাপা দিয়ে বলে, একা একা ফ্রেশ হলে কিভাবে ব্রো? উদয় বুঝতে পারে প্রহর সবকিছু বুঝেও না বোঝার ভান করছে, তাই আর কিছু বলে না। বলছো না কেন, ফ্রেশ হলে কিভাবে? উড়ে উড়ে গিয়ে। প্রহর ভাইয়ের পিঠের টি শার্ট উপরের দিকে তুলে পিঠ হাতড়ে দেখে।
প্রহরের কর্মকাণ্ডে বিরক্ত হয় উদয়। কি করছে এই ছেলে? নাদিয়া চুপচাপ দুই ভাইয়ের দিকে তাকিয়ে আছে। উদয় প্রহরকে নিজের কাছ থেকে সরানোর চেষ্টা করে বলে, পাগল হয়েছিস? এমন করছিস কেন? তোমার ডানা খুঁজছি কিন্তু পাচ্ছি না তো। কোথায় ডানা? মানুষের ডানা হয় নাকি? সর আমার সামনে থেকে। তুমিই তো বললে উড়ে উড়ে ফ্রেশ হতে গিয়েছিলে। ডানা ছাড়া কিভাবে উড়লে ব্রো? আমাকে একটু বলো, আমারও উড়ে বেড়ানোর অনেক শখ। ফালতু কথা বন্ধ করবি? বিরক্ত হয় উদয়। বলো না ব্রো, কিভাবে উড়লে? রাগী চোখে ছোট ভাইয়ের দিকে তাকিয়ে থাকে উদয়। এইভাবে তাকিও না, ভয় করে। তুই ভয় পাস? প্রহর দুদিকে মাথা নাড়ায়, ভয় পায় না। তারপর হেসে বলে, ভাবিকে ভালোবেসে ফেললে নাকি ব্রো? সেদিন তো হম্বিতম্বি করে খুব বলেছিলে ওর সাহায্য লাগবে না। বাকি কথা শেষ করতে পারে না প্রহর। তার আগেই উদয় খামচে ধরে প্রহরের চুল। নাদিয়া কপাল ভ্রু কুচকে দাঁড়িয়ে আছে। ব্রো স্যারও ব্যথা পাচ্ছি। এসব কথা বলবি আরো? হ্যাঁ, না না বলবো না স্যার, অনেক ব্যথা পাচ্ছি। নাদিয়া দুজনের দিকে তাকিয়ে আছে কিছু বুঝতে না পেরে। প্রহর কি বা বললো, আর উদয় এভাবে চুল ধরেই বা আছে কেন? উদয় নাদিয়ার দিকে তাকিয়ে মৃদু ধমক দিয়ে বলে, এখানে দাঁড়িয়ে কি দেখছো? নিচে যাও। নাদিয়া বিনা বাক্যে চলে যায়। প্রহর উদয়ের হাত থেকে চুল ছাড়াতে ছাড়াতে বলে, ব্রো ছাড়ো না। উদয় ছেড়ে দেয়। প্রহর আর কোনো কথা বাড়ায় না। ভাইয়ের হাত পা ম্যাসাজ করতে শুরু করে। ফিজিওথেরাপি করায়। হ্যান্ড এক্সারসাইজ বল দিয়ে হাতের আঙ্গুলের ব্যায়াম করায়। ধরে ধরে রুম জুড়ে হাঁটায়, সময় গড়ায়। এখন 11টা বাজে। উদয়ের থেরাপি দেওয়ার জন্য হসপিটালে যেতে হবে। তাই আজ প্রহর অফিসে যায়নি। ভাইকে তৈরি করিয়ে দিয়ে নিজেও তৈরি হতে নিজের রুমে চলে যায়। নাদিয়া ড্রয়িং রুম থেকে উদয়ের রুমে আসে। বেডে বসে থাকা উদয়ের দিকে তাকায়। ক্যাজুয়াল ব্লু শার্ট প্যান্ট পরনে, চুলগুলো স্পাইক করা, শার্টের স্লিপ কোনোই পর্যন্ত ফোল্ড করা। উদয়ের এমন রূপ দেখে তাকিয়ে থাকে নাদিয়া। এই কয়েকদিন ধরে দেখে আসা উদয়ের সাথে আজকের উদয়ের আকাশ পাতাল ফারাক। উদয় ঘাড় ঘুরিয়ে তাকায় নাদিয়ার দিকে। নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিজের দিকে তাকায়। দেখতে খারাপ লাগছে কি? না, ঠিকই তো আছে। তাহলে এভাবে তাকিয়ে আছে কেন? আজকে কি বেশি হ্যান্ডসাম লাগছে? হয়তো। গলা খাকারি দেয় উদয়। নাদিয়ার ঘোর কাটে। দ্রুত চোখ সরিয়ে নিয়ে ডিভানের দিকে এগিয়ে যায়। উদয় তাকিয়ে থাকে। এর মধ্যে আবার প্রবেশ ঘটে উম্মেহানি চৌধুরী। মাকে তৈরি হয়ে না আসতে দেখে উদয় বিরক্ত হয়ে বলে, এখনো তৈরি হয়নি কেন? বের হতে হবে তো একটু পরে। বলছিলাম কি বাবা, আজকে আমার বদলে নাদিয়া যাক তোদের সাথে। নাদিয়া কেন যাবে? আমার শরীর ভালো লাগছে না হঠাৎ করে। এখন এতটা রাস্তা জার্নি করে যাব, তার চেয়ে ভালো নাদিয়া যাক। উদয় কিছু বলতে চেয়েও বলতে পারে না। বলতে ইচ্ছে করছে না, রাগ উঠছে এখন। শেষ মুহূর্তে এসে বলছে যাবে না। আমার সত্যি সত্যি ভালো লাগছে না উদয়, না হলে আমি সত্যিই যেতাম বাবা। আমার পা দুটো। এক্সপ্লেন চাই না আমি। যাবে না সেটা সোজা বাংলায় বললেই হয়। ওকে তৈরি হতে বলো। উম্মেহানি চৌধুরী খুশি হতে চেয়েও হতে পারেন না। ছেলে তার উপর রেগে গেছে। নাদিয়ার কাছে এগিয়ে যায়। নাদিয়া তুমি তৈরি হয়ে যাও, উদয়ের সাথে হসপিটালে যাও। কিন্তু মা। আর কোনো কিন্তু নেই, দ্রুত তৈরি হয়ে নাও। প্রহর চলে আসবে, আবার হসপিটালে যেতেও সময় লাগবে, আবার ফিরে আসতেও হবে। নাদিয়া উদয়ের দিকে তাকায়। রাগী গম্ভীর হয়ে আছে উদয়। নাদিয়া দোটানায় পড়ে। যাবে কি যাবে না? উদয় গম্ভীর স্বরে বলে, যেতে হবে। দ্রুত তৈরি হতে বলে। উম্মেহানি চৌধুরী আস্তে আস্তে বলে, নাদিয়া তৈরি হয়ে নাও দ্রুত, উদয় রেগে যাচ্ছে। নাদিয়া ডিভান থেকে উঠে দাঁড়ায়। আলমারি থেকে লম্বা একটা ড্রেস বের করে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে এসে দেখে প্রহর দাঁড়িয়ে আছে। হাতে উদয়ের রিপোর্ট। নাদিয়া দ্রুত চুলগুলো আঁচড়ে নিয়ে খোপা করে নেয়। তারপর মুখে একটু ক্রিম লাগিয়ে নেয়। ওনাটা হিজাবের মতো পেঁচিয়ে নেয়। তারপর নিজেকে একবার আয়নায় দেখে নেয় সব ঠিকঠাক আছে। প্রহর রিপোর্টগুলো বেডের উপর রেখে উদয়কে ধরে। নাদিয়ার দিকে তাকিয়ে বলে, ভাবি এই রিপোর্টগুলো নিয়ে আসুন আপনি। নাদিয়া মাথা নাড়ায়। প্রহর উদয়কে ধরে রুমের বাইরে চলে যায়। নাদিয়া রিপোর্টগুলো নিয়ে ওদের পেছন পেছন যায়। বাড়ির বাইরে বেরিয়ে আসে বাড়ির সবাই, যেন উদয় কয়েকদিনের জন্য হসপিটালে যাচ্ছে। ড্রাইভার কার বের করে ওয়েট করছে ওদের জন্য। উদয়কে পেছনে সিটে বসায়। পাশে নাদিয়াকে বসতে বলে। নাদিয়া উদয়ের দিকে তাকায়। মুখের দিকে তাকিয়ে কি দেখছো? উঠে বসো। উদয়ের রাগী গলার স্বর শুনে দ্রুত উঠে বসে। প্রহর ডোর লাগিয়ে দিয়ে ফ্রন্ট সিটে গিয়ে বসে।
ড্রাইভার কার স্টার্ট করে ছুটে চলে হসপিটালের উদ্দেশ্যে। নাদিয়া জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে। ইট কংক্রিটের তৈরি শহর দেখতে থাকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে। উদয় নাদিয়ার দিকে তাকায়। দুজনের মাঝে 2 হাত দূরত্ব। থেরাপি দিয়ে বাড়ির পথে রওনা হয় উদয়দের কার। দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে। দুপুরের খাওয়া হয়নি কারো। খিদেই সকলের চোখ মুখ শুকিয়ে গেছে। উদয় বাহিরে খাবে না, তাই আর কারো খাওয়া হয়নি। যদিও প্রহর নাদিয়ার জন্য প্যাকেট কেক, পানি আর পাউরুটি কলা এনে দিয়েছিল, কিন্তু নাদিয়া খায়নি। না খেয়ে থাকার অভ্যাস আছে ওর। আর কেউ খাবে না, সেখানে ও কিভাবে খাবে, তাই আর খায়নি। বাড়ি ফিরে ফ্রেশ হওয়ার জন্য যে যার রুমে চলে যায়। ফ্রেশ হয়ে নাদিয়া উদয়কে সাহায্য করে ফ্রেশ হতে। তারপর উদয়ের জন্য খাবার নিয়ে আসার জন্য ডোরের দিকে এগিয়ে যেতেই দেখে উদয় আর নাদিয়ার জন্য খাবার নিয়ে এসেছে উষা। খাবার রেখে উষা চলে যায়। নাদিয়া হাত ধুয়ে আসে। উদয়ের জন্য রাখা খাবারের প্লেট হাতে তুলে নেয়। গিয়ে বসে উদয়ের সম্মুখে। ভাত মাখিয়ে তুলে ধরে উদয়ের মুখের সামনে। বিনা বাক্যে খাবার মুখে নেয় উদয়। নাদিয়া প্লেটের দিকে তাকিয়ে আবার খাবার মাখতে শুরু করে। খাবার চিবুতে চিবুতে নাদিয়ার মুখের দিকে তাকিয়ে থাকে উদয়। অদ্ভুত এই মেয়েটা, কত কিছু বলেছে উদয়, তবুও উদয়ের সেবা যত্ন করে। উদয়ের রাগারাগি সহ্য করে গতকাল রাতেও খাবার খাইয়ে দিয়েছে, সকালেও খাইয়ে দিয়েছে, আবার এখন খাইয়ে দিচ্ছে। নাদিয়ার কার্লি চুলগুলো থেকে ছোট ছোট চুলগুলো বেরিয়ে এসেছে। ফ্যানের বাতাসে জ্বালাতন করছে সেই চুলগুলো। চুলের উপর বিরক্ত হয়ে একটু পরপর চোখ মুখ কুঁচকে নিচ্ছে নাদিয়া, যা উদয়ের বেশ ভালো লাগছে। তাকিয়ে দেখতে ইচ্ছে করছে নাদিয়াকে। উদয়ের খাওয়া শেষ হলে নাদিয়া নিজেও খেতে শুরু করে ডিফানে বসে। উদয় দুপুরের মেডিসিনগুলো খেয়ে নেয়, যদিও এখন দুপুর নয়। তারপর হ্যান্ড এক্সারসাইজ বলটা হাতে নিয়ে পা ঝুলিয়ে বসে। আঙ্গুলের এক্সারসাইজ করতে করতে আর চোখে নাদিয়ার দিকে তাকায় একটু পরপর। মেয়েটা নিচের দিকে তাকিয়ে এক মনে খেয়ে চলেছে। উদয় দিন দুলিয়া ভুলে নাদিয়ার মায়াবী চেহারায় ডুব দেয়। নাদিয়ার গায়ের রং উদয়ের মতো চকচকে নয়, উদয়ের চেয়ে একটু চাপা। হয়তো রোদে পুড়ে যাওয়ার কারণে এমন হয়ে গেছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। নাদিয়া খাওয়ার ফাঁকে উদয়ের দিকে তাকায়। উদয় একভাবে ওর দিকে তাকিয়ে আছে। নাদিয়া চোখ সরিয়ে নিয়ে প্লেটের দিকে তাকায়, আবার একটু পর আবার তাকায় উদয়ের দিকে। এখনো তাকিয়ে আছে আগের মতোই। নাদিয়ার কেমন অস্বস্তি ফিল হতে শুরু করে। এভাবে তাকিয়ে আছে কেন? কিছু বলবে নাকি? তাহলে বলছে না কেন? নাদিয়া উল্টো দিকে ঘুরে বসে। উদয় এখন আর নাদিয়ার মুখ দেখতে পারছে না। পেট দেখে কি করবে? ওর তো নাদিয়ার মুখ দেখতে ইচ্ছে করছে। রাগ উঠে ইচ্ছে করছে নাদিয়ার ঘাট ধরে ওর দিকে ঘুরিয়ে দিতে, কিন্তু ইচ্ছে থাকলেই কি সাধ্য আছে নাকি? চাইলেও নাদিয়ার ঘাট ধরে ওর দিকে ঘুরাতে পারবে না। তাই দাঁতে দাঁত চেপে বসে রইল। বচাত মেয়ে কিভাবে ঘুরে বসলো। ধমক দিয়ে ঘুরে বসতে বলতে ইচ্ছে হলেও দিল না। রাগে গজগজ করতে করতে 2 হাতের বলের উপর জোরে জোরে প্রেশার দিতে থাকে। নিজের রাগের কারণ খুঁজতে গিয়ে উদয় নিজেই অবাক হয়। ও শুধু শুধু এত রেগে যাচ্ছে কেন? এখানে এত রেগে যাওয়ার কি হয়েছে? ও নিজেই তো নাদিয়াকে দেখতে চায় না। দিনে 70 বার করে বলে ওর রুমে ওর চোখের সামনে না আসতে। এখন সেই নাদিয়ার মুখ দেখতে পারছে না বলে এত রাগ হচ্ছে। আশ্চর্য। উদয় ঠিকই বলেছিল, নারীরা মায়াবিনী, তাদের চোখে মুখে জাদু থাকে। যদি মায়াবিনী না হয়, জাদু না থাকে, তাহলে উদয় নাদিয়ার মুখ দেখার জন্য এমন ছটফট করছে কেন? কেন মুখ দেখতে না পেয়ে রাগ পারছে? উদয় তো বলেছিল আর কোনোদিন কোনো নারীর মায়ায় পড়বে না। নিজের জীবনে দ্বিতীয় কোনো নারীর স্থান দেবে না, তাকাবে না কোনো মেয়ের দিকে। নিজের জীবনে দ্বিতীয় নারীর স্থান দিয়েছে, সেই নারীর দিকে বারবার তাকায়, নিজের অজান্তেই তাকায়। আবারও কি নারীর মায়ায় আটকে যাচ্ছে? সেজন্যই কি নাদিয়ার মুখ দেখতে না পেয়ে রাগ হচ্ছে? কিন্তু এত দ্রুত কিভাবে কেউ কারো মায়ায় পড়তে পারে? ওদের বিয়ের তো এখন 1 সপ্তাহ পূরণ হয়নি, আর গতকাল থেকে নাদিয়ার সাথে খারাপ আচরণ করছে না। যদিও খারাপ আচরণ করলেও নাদিয়ার দিকে তাকিয়ে থাকতো। বিয়ের সম্পর্ক কি এতই মজবুত? না চাইতেও 1000 বার তাকিয়েছে নাদিয়ার দিকে। ছুতে না চাইলেও কতবার ছুঁয়েছে। এ কেমন অদ্ভুত ঘটনা। উদয় নিজের উপর নিজেই বিরক্ত হয়ে রাগ দেখিয়ে পা তুলে উল্টো ঘুরে বসে। তাকাবে না ওই মেয়ের দিকে। নাদিয়া খাওয়া শেষ করে ডিভান থেকে উঠে দাঁড়ায়। বেডের দিকে তাকিয়ে দেখে উদয় উল্টো ঘুরে বসে আছে। নাদিয়া স্বস্তির নিঃশ্বাস নেয়। এগিয়ে যায় বেডের দিকে। একটু প্লেট বাটি ট্রেতে করে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। উদয় ডোরের দিকে তাকায়। চলে গেছে বজ্জাত মেয়েটা। রাগে হাতে থাকা বলটা ছুঁড়ে দেয় ফ্লোরে।
নিজেই নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলছে। রুমে থাকতে ইচ্ছে করছে না। রাগ নিয়েই গলা ছেড়ে প্রহরের নাম ধরে ডাকতে শুরু করে। প্রহর নিজের রুম থেকে দৌড়ে আসে। ডোরের সামনে দাঁড়িয়ে ভাইয়ের রাগে লাল হয়ে থাকা মুখের দিকে তাকায়। এত রেগে গেছে কেন? ভেতরের দিকে এগিয়ে আস্তে আস্তে বলে, কি হয়েছে ব্রো? কোথায় থাকিস তুই? ডাকলে পাওয়া যায় না কেন? ভাইয়ের কথা শুনে ভ্যাবলার মতো তাকিয়ে থাকে। ডাকার সাথে সাথেই তো আসলো। কেন, কি হয়েছে? তোকে যে বলেছিলাম হুইলচেয়ারটা নিয়ে আসতে, সেটা কই? আছে হয়তো স্টোর রুমে। ধমক দিয়ে বলে। ভাইয়ের ধমক খেয়ে 26 বছরের প্রহর কেঁপে ওঠে। এভাবে ধমক দেওয়ার কি হয়েছে? আবার ধমক দিয়ে বলে, কি রে, বলছিস না কেন? তুমি তো বলেছিলে হুইল চেয়ার যেন আমার চোখের সামনে না পড়ে, তাই তো স্টোর রুমে রাখা হয়েছে। তোকে বলেছিলাম না হুইলচেয়ারটা নিয়ে আসতে? আনেছি কেন? এখন নিয়ে আসবি, যা। এত রেগে যাচ্ছ কেন, কি হয়েছে? যাবি তুই? যাচ্ছি তো, এভাবে বলছো কেন? প্রহর রুম থেকে বেরিয়ে আসে। স্টোর রুমের দিকে এগিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলে, হঠাৎ করে হলোটা কি? ঠিকই তো ছিল, ডাকলো সাথে সাথেই তো গেলাম, তাও ধমক খেলাম। মাঝে মাঝে কি হয় আল্লাহ তাআলা ভালো জানেন, শুধু শুধু ডেকে নিয়ে ধমকাধমকি করলো। স্টোর রুমের ডোর খুলে ভেতরে প্রবেশ করে। মাকড়সার জাল জমে গেছে। কতদিন ধরে এই রুমে আসা হয় না আল্লাহ জানেন। এদিক ওদিক তাকিয়ে চেয়ারটা খোঁজে, কিন্তু চোখে পড়ে না। কয়েকটা আসবাবপত্র কাপড় দিয়ে ঢাকা ছিল, সেগুলোর কাপড় সরিয়ে সরিয়ে দেখে, কিন্তু চেয়ারটা নেই। চেয়ারটা না পেয়ে স্থির হয়ে দাঁড়ায়। টেনশনে চুলে হাত চালায়। চেয়ারটা গেল কোথায়? অত বড় চেয়ারটা তো আর গায়েব হয়ে যাবে না। চেয়ার ছাড়া ভাইয়ের সামনে গেলে খবর আছে। স্টোর রুম থেকে বেরিয়ে চলে আসে ড্রয়িং রুমে। সোফায় বসে আছে সবাই। মেয়েট দুজন কিচেনে রয়েছে, রাতের খাবার রান্না করছে তারা। প্রহর এসে মায়ের সামনে দাঁড়ায়। ছেলেকে নিজের সামনে তালগাছের মতো দাঁড়িয়ে থাকতে দেখে ব্রু কুচকে তাকায় উম্মেহানি চৌধুরী। কিছু বলবি? কি? ব্রোর হুইল চেয়ারটা কোথায়? কেন? ওটা দিয়ে কি কাজ? ব্রো চাইছে। কেন? ব্রোকে গিয়ে জিজ্ঞাসা করো, এখন দ্রুত বলো ওটা কোথায়। কর্নারে গেস্ট রুম আছে। ওখানে কেন? তো কোথায় থাকবে? প্রহর কথা না বাড়িয়ে গেস্ট রুমের দিকে এগিয়ে যায়। রুমের ভেতর থেকে বের করে নিয়ে আসে ইলেকট্রিক হুইল চেয়ারটা। কাপড় দিয়ে ঢেকে রাখার কারণে একটুও ধুলোবালি লাগেনি, আগের মতোই নতুন রয়েছে। চেয়ারটা নিয়ে ভাইয়ের রুমে ঢুকে উদয় ডোরের দিকেই তাকিয়েছিল। দেরি হওয়ার কারণে মেজাজ দেখিয়ে বলে, এত সময় লাগে একটা চেয়ার নিয়ে আসতে? প্রহর ভাইয়ের মুখের দিকে তাকায়। সারাদিন ভালোভাবে থেকে এখন এমন করছে কেন? সেরকম কিছু তো হয়নি। নাদিয়াও রুমে নেই, এমন খ্যাপাটে হয়ে আছে কেন? শুধু শুধু রাগ দেখাচ্ছে। ভূত টুত ভর করেছে কিনা কে জানে। তোমার হয়েছে কি বলো তো? উদয় খেকি দিয়ে বলে, কি হবে? না কিছু না। ওয়াশরুমে যাবে? না। কফি খাবে? না। কোনো কিছু লাগবে? না। যা, আমার চোখের সামনে থেকে যা। প্রহর তাকিয়ে থাকে ভাইয়ের মুখের দিকে। উদয় রেগে নিচের দিকে তাকিয়ে আছে। তোমার ফিজিওথেরাপি করতে হবে। দেরি আছে, এখনই করো। উদয় ধমক দিয়ে বলে। তুই যাবি? প্রহর না গিয়ে বড় ভাইয়ের পাশে বসে। দুই হাতে ভাইকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে তোমার? মন খারাপ? কি হয়েছে বলো আমাকে। জানি না, ভালো লাগছে না, তুই যা। কি হয়েছে বলো আমাকে। উদয় ভাবতে শুরু করে ওর কি হয়েছে। কি হয়েছে ও নিজেই জানে না। এমনি এমনি রাগ হচ্ছে, কোনো কারণ খুঁজে পাচ্ছে না। শুধু শুধু তখন থেকে রাগ বাড়ছে হু হু করে। বাইরে যাবে? না। চলো, ভালো লাগবে। ফিজিওথেরাপি নামে টর্চার শুরু করে দে। ভাইয়ের কথা শুনে হেসে ওঠে প্রহর। ফিজিওথেরাপিকে উদয় টর্চার নাম দিয়েছে। ব্যায়ামের নামে এক প্রকার টর্চারই চলে ওর উপর দিয়ে রোজ 2 বেলা। এই সারে নামাজ আদায় করে নেয় নাদিয়া। উদয় বেডে বসে বসে নাদিয়ার নামাজ পড়া দেখলো। বেশ সময় নিয়ে নামাজ পড়লো নাদিয়া। যায় নামাজ ভাঁজ করে বেডের দিকে ঘুরতেই দেখে উদয় ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে আছে। যায় নামাজ আলমারিতে তুলে রেখে উদয়ের কাছে এগিয়ে আসে। আস্তে ধীরে শান্ত স্বরে বলে, আপনার খাবার নিয়ে আসবো এখন? উদয় মুখ তুলে তাকায়। তুমি খেয়ে নিয়ে আসো। নাদিয়া রুম থেকে বেরিয়ে যায়। উদয় নাদিয়ার যাওয়া দেখে আবার ল্যাপটপের স্ক্রিনে তাকায়। ভালো লাগছে না, ল্যাপটপ বন্ধ করে রেখে দেয়। ফোন হাতে তুলে নিয়ে ফেসবুক লগ ইন করে অনেকগুলো দিন পর নাদিয়া খাওয়া শেষ করে উদয়ের জন্য খাবার নিয়ে আসে। উদয় তখন ভিডিও কলে কার সাথে যেন কথা বলছে। নাদিয়ার দিকে তাকিয়ে আবার ফোনের স্ক্রিনে তাকায়।
খাবারের ট্রে রেখে জগটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে যায় পানি আনার জন্য। একটু পরে আবার ফিরে আসে। উদয়ের সামনে বসে মুখোমুখি হয়ে খাওয়াতে শুরু করে নাদিয়া। উদয়ও চুপচাপ খেতে খেতে নাদিয়াকে দেখতে থাকে। তবে নাদিয়ার খেয়াল নেই উদয় কোন দিকে তাকিয়ে আছে। নাদিয়া একবার প্লেট আরেকবার উদয়ের মুখের দিকে তাকাচ্ছে, চোখ তুলে উদয়ের চোখের দিকে তাকাচ্ছে না। তাকালে দেখতে পেত একজন কত গভীরভাবে কাছ থেকে ওকে দেখে চলেছে। নাদিয়া হয়তো বুঝতে পারছে উদয় ওর দিকে তাকিয়ে আছে, তবে নাদিয়া কোনো প্রতিক্রিয়া দেখায় না। খাওয়া শেষ হয়, এইটো প্লেট বাটি গুছিয়ে রাখে। উদয়ের মেডিসিনগুলো এগিয়ে দেয়। ডোর লক করে রেখে রিভানের দিকে এগিয়ে যায়। রিভান ঠিকঠাক করে ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে এসে রিভানের উপর শুতে যাবে তখন ভেসে আসে উদয়ের গলার স্বর। নাদিয়া ঘাড় ঘুরিয়ে উদয়ের দিকে তাকায়। উদয় আমতা আমতা করে বলে, কষ্ট করে ডিভানে শুতে হবে না, তুমি বেডেই শুতে পারো, আমার সমস্যা হবে না। নাদিয়া অবাক হয়ে তাকিয়ে থাকে উদয়ের মুখের দিকে। এই বদ মেজাজি লোক নিজে থেকেই ওকে ডাকছে বেডে শোয়ার জন্য। শরীর ঠিক আছে তো? জ্বর হয়নি তো? জ্বরের ঘুরে এমন আবল তাবল বলছে না তো? নাদিয়া ডিভানেই বসে থাকে, যাবে কি যাবে না দোটানায় ভুগছে। উদয় তাকিয়ে আছে নাদিয়ার দিকে। ডিভান থেকে নামছে না দেখে ধমক দিয়ে বলে, ওখান থেকে আসতে বলছি না, কথা কানে যায় না তোমার? উদয়ের ধমক খেয়ে ডিভান থেকে নেমে দাঁড়ায় নাদিয়া। বালিশ নিয়ে এসো। নাদিয়া ডিভানের উপর থেকে বালিশটা হাতে নেয়, তারপরে এগিয়ে যায় বেডের দিকে। উদয় বেডের এক পাশে বসে অন্য পাশ নাদিয়াকে দেখিয়ে বলে, তুমি ওই পাশে ঘুমাবে, মনের ভুলে এ পাশে আসবে না। অর্ধেক তোমার অর্ধেক আমার। এখন যাও, ওই পাশে শুয়ে পড়ো। নাদিয়া উদয়ের মুখের দিকে তাকিয়ে বেডে উঠে শুয়ে পড়ে কিনার ঘেঁষে। উদয় দাঁতে দাঁত চাপে কটমট করে তাকিয়ে থাকে নাদিয়ার দিকে। ওই পাশে শুতে বলেছে বলে কি কেনার ঘেঁষে শুতে বলেছে? ঘুমের ঘুরে পেট থেকে পড়ে গেলে তো মাছের হার একটা আস্ত থাকবে না। এদিকে চেপে যাও। নাদিয়া উদয়ের রাগী গলায় বলা কথা শুনে এক হাত চেপে আসে ওর দিকে। তবুও দুজনের মাঝে প্রায় 2 হাতের দূরত্ব। উদয় লাইট অফ করে ড্রিম লাইট অন করে শুয়ে পড়ে। দুজনেই চুপচাপ দুই পাশে শুয়ে আছে। কারো মুখে রা শব্দ নেই, নিঃশ্বাসও যেন চলছে না কারো। এসির মৃদু শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। অনেকটা সময় পেরিয়ে যায় কিন্তু দুজনের একজনেরও ঘুম আসে না। নাদিয়া ঘাড় ঘুরিয়ে উদয়ের দিকে তাকায়, দেখে উদয় আগে থেকেই ওর দিকে তাকিয়ে আছে। চমকে উঠে দ্রুত উল্টো পাশ ফিরে শুয়ে পড়ে। বুকের ভেতর কেমন শব্দ হচ্ছে, দ্রুত গতিতে হার্ট বিট করছে, নিঃশ্বাসের গতি বেড়ে গেছে। ওর জোরে জোরে শ্বাসের শব্দ 2 হাত দূর থেকে উদয় শুনতে পাচ্ছে। নাদিয়া 2 হাত বুকে ভাঁজ করে চোখ বন্ধ করে শুয়ে রইল। আর ভুলেও উদয়ের দিকে তাকাবে না। এখনই তো শ্বাস আটকে মরতে বসেছিল, এভাবে তাকিয়ে আছে কেন ওর দিকে তাকিয়ে? নাদিয়ার অবস্থা দেখে প্রথমে ভ্রু কুচকে গেলেও পর মুহূর্তেই মুচকি হেসে ওঠে উদয়। তাকিয়ে আছে দেখে ভয় পেল না কি? পেতেও পারে। ঘুম আসছিল না দেখে একটু পরপর ঘাড় ঘুরিয়ে নাদিয়াকে দেখছিল, আর অনেক কিছুই ভাবছিল। তারপর বারবার না তাকিয়ে একটানা তাকিয়েছিল, আর তখনই নাদিয়া ওর দিকে তাকিয়েছে। বেচারি ভয় পেয়েছে বোধ হয়। আহারে! নাদিয়া শোয়া থেকে উঠে বসে। বেড থেকে নামতেই উদয় বলে ওঠে, কোথায় যাচ্ছ? নাদিয়া উদয়ের দিকে না তাকিয়ে বলে, ডিভানের উপর থেকে চাদরটা নিয়ে এসে ঠান্ডা ঠান্ডা লাগছে। বেড়ে তো আছে একটা, ওটা নিয়ে আসতে হবে কেন? নাদিয়া মিনমিন করে বলে, এটা তো আপনার। আমার সব কিছুতে তো ভাগ বসিয়েছ, আমার আমিটা তো ভাগ বসিয়ে দিয়েছ, সেখানে সামান্য চাদর ভাগ বসালে সমস্যা কি? নাদিয়া চোখ তুলে উদয়ের দিকে তাকায়। শুয়ে পড়ো। নাদিয়া চাদরের ভাঁজ খুলে গলা অবধি ঢেকে শুয়ে পড়ে। উদয় নাদিয়ার দিকে তাকিয়ে নিজেও উল্টো পাশ ফিরে ঘুমানোর জন্য। আগামীকাল অফিসে ইম্পর্টেন্ট মিটিং আছে, ওকে সশরীরে উপস্থিত থাকতে হবে অফিসে। তাই এখন ঘুমানোর প্রয়োজন। রোজকার মতন রাত 2:30-3টার দিকে ঘুম ভেঙে যায় উদয়ের। মোড়ামুড়ি করে উঠে বসে বড় লাইট অন করে এগিয়ে যায় বেডসাইড টেবিলের দিকে। জগ থেকে গ্লাসে পানি ঢেলে কুলি করে পানি খায়। ডিভানের দিকে চোখ যেতেই দেখে নাদিয়া ডিভানের উপর নেই। ওয়াশরুমের দিকে তাকাই, ওয়াশরুমেও নেই। ডোরের দিকে তাকাই, ডোর ভেতর থেকে লক করা। হাওয়া হয়ে গেল নাকি? দ্রুত ব্যালকনির দিকে দেখার জন্য ঘাড় ঘোরাতেই চোখ পড়ে বেডে। বিভোর হয়ে ঘুমিয়ে আছে ওর পাশেই, চাদর দিয়ে গলা অবধি ঢেকে রাখা। চুলগুলো এলোমেলো হয়ে কপালে ঘাড়ে বালিশে ছড়িয়ে রয়েছে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ঘুমন্ত নাদিয়ার মুখের দিকে। ঘুমের ঘোরেই নাদিয়া নড়ে চড়ে উঠলে উদয়ের ঘোর কেটে যায়। চোখ সরিয়ে নিয়ে অন্যদিকে তাকায়।
এই মেয়ের মুখের দিকে তাকালেই কেমন যেন হারিয়ে যায়, ঘোরের মধ্যে চলে যায়, নিজের মাঝে আর থাকে না। নাদিয়া তো আহামরি সুন্দরী না, তারপরেও ওর দিকে চোখ আটকে যায় কেন? উত্তর নেই উদয়ের কাছে, উত্তর খুঁজেও পাচ্ছে না সারাদিন ধরে। অনেক খোঁজার চেষ্টা করেছে, পায়নি, হয়তো পাবেও না কখনো। লাইটটা অফ করে শুয়ে পড়ে, ঠান্ডা ঠান্ডা লাগছে ওরও। এসির তাপমাত্রা বাড়িয়ে দেয়, তারপর চাদর টেনে নিজের বুক অবধি ঢেকে নেয়। শোয়ার পর থেকে বাম কাত ফিরেছিল, তাই এখন চিত হয়ে শোয়। উদয়ের নড়াচড়ে নাদিয়া নড়ে চড়ে ওঠে আবার। উদয় ঘাড় ঘুরিয়ে নাদিয়ার দিকে তাকায়, তারপর আবার সোজা হয়ে সিলিংয়ের দিকে তাকায়। ঘুম ছুটে পালিয়েছে ওর দু চোখ থেকে, এখন আর ঘুম আসছে না। ছটফট করতে করতে ফোনটা হাতে তুলে নেয়। কত শত রাত না ঘুমিয়ে কাটিয়েছে হিসেব নেই, আজকেও বাকি রাতটুকু জেগেই কাটাতে হবে এখন। ফজরের আজানের সুমিষ্ট ধ্বনিতে মুখরিত চারপাশ। বরাবরের মতো নাদিয়ার ঘুম ভেঙে যায়। শুয়ে থেকেই মোড়ামুড়ি করে উঠে বসে। উদয়ের দিকে চোখ যেতেই দেখে ফোন দেখছে। উদয় নিজেও নাদিয়ার দিকে তাকায়, তারপর আবার ফোনের স্ক্রিনে দৃষ্টি স্থির করে। নাদিয়া বেড থেকে নেমে ওড়না গায়ে জড়িয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে উঁচু করে আসে নামাজ আদায় করার জন্য। লাইট অন করতেই চোখ মুখ কুঁচকে নেয় উদয়। নাদিয়ার দিকে তাকিয়ে ফোনটা পাশে রেখে চাদর টেনে মাথা অবধি ঢেকে নেয়। একটু পরে চাদর নিচ থেকে মাথা বের করে নামাজরত নাদিয়ার দিকে তাকায়। অনেকগুলো দিন পেরিয়ে গেছে, নামাজ পড়া হয় না। মাঝে মধ্যে রুমে বসে বসেই নামাজ আদায় করে। মন মেজাজ বিক্ষিপ্ত হয়ে থাকে সব সময়, তাই বেশ কয়েকদিন ধরেই নামাজ আদায় করা হয় না। আজকে নাদিয়ার নামাজ আদায় করা দেখে ওরও নামাজ আদায় করার ইচ্ছে জাগে। শোয়া থেকে উঠে বসে, অপেক্ষা করতে থাকে নাদিয়ার নামাজ শেষ হওয়ার। নাদিয়া নামাজ শেষ করে জায়নামাজ ভাঁজ করতে গেলে উদয় ডেকে ওঠে। নাদিয়া উদয়ের দিকে তাকায়। এদিকে আসো। নাদিয়া জায়নামাজটা ওভাবেই রেখে উদয়ের কাছে এগিয়ে আসে। বলুন। ওয়াশরুমে যাব। নাদিয়া স্টিকটা উদয়ের হাতে দেয়, ডান পাশ থেকে নিচে ধরে। স্টিকার নাদিয়ার উপর ভর করে ওয়াশরুমে প্রবেশ করে। কয়েক মিনিট পরেই নাদিয়ার নাম ধরে ডাকে উদয়। ডোর খোলাই ছিল, নাদিয়া নক করে ভেতরে প্রবেশ করে। উদয় কমোডের ঢাকনাটা বন্ধ করে পাশেই একটা চেয়ারে বসে আছে। ওয়াশরুমের ভেতরে উদয়ের জন্য দুটো চেয়ার রাখা রয়েছে, একটা কমোডের পাশে, অন্যটা শাওয়ারের কাছে। উদয়কে ধরে অন্য চেয়ারে বসতে সাহায্য করে নাদিয়া, তারপর ব্রাশে পেস্ট লাগিয়ে ওর হাতে দেয়। দাঁত ব্রাশ করে উজু করে নেয়। ঠিকঠাকভাবে করতে পারে না নাদিয়া সাহায্য করে, ধরে রুমে নিয়ে আসে। উদয় ডিভানের উপর বসে। জায়নামাজটা ঠিক করে দাও, নামাজ পড়বো। নাদিয়া চুপচাপ তাই করে। উদয়কে ধরে জায়নামাজে বসায়। উদয় বসে বসে নামাজ শুরু করে। নাদিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে উদয়কে দেখে কিছু সময়, তারপর বেডের কাছে এগিয়ে আসে। বেডের চাদর ভাঁজ করে বেড গুছিয়ে নেয়। উদয়ের নামাজ শেষ হওয়ার জন্য বেডে বসে থাকে। উদয়ের নামাজ শেষ হয়। অনেকগুলো দিন পর নামাজ আদায় করে ভালো লাগছে। ঘাড় ঘুরিয়ে নাদিয়ার দিকে তাকায়। স্টাডি টেবিলের উপর আমার কোরআন শরীফটা আছে, একটু এনে দাও তো। নাদিয়া বেড থেকে নেমে স্টাডি টেবিলের কাছে এগিয়ে যায়। কোরআন শরীফটা হাতে তুলে নেয়। উপরে বালি জমে গেছে বোধ হয়, অনেকগুলো দিন ধরে খোলা হয় না। নাদিয়া খেয়াল করেনি এখানে কোরআন শরীফ আছে। উদয়ের কোনো কিছুতেই খুব একটা হাত দেওয়া হয় না, ভয়ই দেয় না। ভুল করে কোনটা ধরবে আর আমধমক খাবে। উদয় আগেই বলেছে ওর কোনো কিছুতে নাদিয়া পারমিশন ছাড়া যেন হাত না দেয়। উপরের বালি ছেড়ে ওড়না দিয়ে মুছে পরিষ্কার করে দেয়, তারপর উদয়ের সামনে রাখে। উদয় চাইলেও ডান হাত দিয়ে কোরআন শরীফ খুলতে পারবে না, তাই বাধ্য হয়েই দুই হাতের ব্যবহার করে। নাদিয়া পাশেই দাঁড়িয়ে থাকে। এর আগে যতটুকু পড়া ছিল তার পরের অংশ থেকে পড়া শুরু করে। উদয়ের কোরআন তেলাওয়াত শুনে অবাক হয় নাদিয়া। অসাধারণ কণ্ঠ আর অসাধারণ সুর। নাদিয়া চোখ বন্ধ করে তেলাওয়াত ফিল করতে থাকে। দেখতে দেখতে প্রায় আধা ঘন্টা পেরিয়ে যায়। উদয় তেলাওয়াত বন্ধ করে। নাদিয়া চোখ খুলে তাকায়। এতক্ষণ যেন অন্য জগতে ছিল। নাদিয়া ভাবতেই পারেনি উদয় এত ভালো তেলাওয়াত করতে পারে। কোরআন শরীফটা আগের জায়গায় রেখে দিয়ে আসো। নাদিয়ার দিকে তাকিয়ে কথাগুলো বলে। নাদিয়া কোরআন শরীফের রিয়াল আগের জায়গায় রেখে দিয়ে আসে, তারপর উদয়কে ধরে বেডে নিয়ে আসে। নাদিয়া আস্তে ধীরে বলে, আপনি তো অনেক ভালো তেলাওয়াত করতে পারেন, কণ্ঠটা অনেক সুন্দর আপনার। ওই আর কি, ছোটবেলায় শিখেছিলাম, মাঝে মধ্যে তেলাওয়াত করা হয়, তবে সবসময় না। জানালা খুলে দাও, বাইরে আলো ফুটে উঠছে। নাদিয়া জানালার দিকে তাকায়। সকাল হয়ে গেছে। এগিয়ে গিয়ে জানালার পর্দা সরিয়ে থাই গ্লাস খুলে দেয়।
সকালে নির্মল ঠান্ডা বাতাস রুমে প্রবেশ করে। নাদিয়া ডোর খুলে রুম থেকে বেরিয়ে যায়। উদয় অপেক্ষা করতে থাকে প্রহরের জন্য। একটু পরেই সে ফিজিওথেরাপি শুরু করবে। আজকে মনটা ফুরফুরে লাগছে, এখন আর রাগ হচ্ছে না। কালকের মতো অদ্ভুতভাবে মনটা পরিবর্তন হয়ে গেছে আজ। উদয়ের ভাবনার মাঝে রুমে প্রবেশ ঘটে প্রহরের। হাসি মুখে এগিয়ে আসে ভাইয়ের কাছে। গুড মর্নিং ব্রো। গুড মর্নিং। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুই? আলহামদুলিল্লাহ আমিও ভালো। প্রহর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে ভাইয়ের দিকে। আজকে আর রাগি রাগি লাগছে না, মন মেজাজ আজকে বোধহয় ভালো। উদয়ের মেসেজের জন্য তেল নিয়ে আসে। ভাইয়ের সামনে বসে 2 পা তুলে পরনের ট্রাউজার উড়ুর উপরে তুলে নেয়। ডান পা আগে মেসেজ করতে শুরু করে। অফিসের মিটিং নিয়ে কথা শুরু হয় দুজনের মাঝে। কথা বলতে বলতে মেসেজ করা শেষ হয়ে যায়। ডক্টরের কথা অনুযায়ী ফিজিওথেরাপি করায়। উদয় ডান হাতের আঙ্গুলগুলো নাড়াচাড়া করার চেষ্টা করে, তবে খুব একটা লাভ হয় না। আগের মতোই কুঁকড়ে আছে, তবে আগের চেয়ে একটু নরম হয়েছে। আগে যেমন শক্ত হয়ে থাকতো এখন তেমন শক্ত হয়ে থাকে না। পুরো বডির কিছুটা উন্নতি হয়েছে আগের থেকে। নাদিয়া কিচেনে এসে থালা বাসন ধুতে শুরু করে। মেয়েট দেখতে পেয়ে দ্রুত নাদিয়ার হাত থেকে থালা বাসন কেড়ে নেয়। কি করছেন ম্যাম? আপনি এগুলো ধরছেন কেন? ধুলে সমস্যা কোথায়? ধোয়ার জন্য তো আমরা আছি ম্যাম। বড় ম্যাম দেখতে পেলে রাগারাগি করবেন। আপনি সোফায় গিয়ে বসুন, আমরা কাজ করছি। নাদিয়া কিছু বলবে তার আগেই অন্য একজনের গলার স্বর ভেসে আসে। মেয়েট সহ নাদিয়া সেদিকে তাকায়। উদয়ের চাচাতো বোন চৌধুরী বাড়ির ছোট মেয়ে রুষা ব্যঙ্গ করে বলে, কাজের মেয়ে তো কাজই করবে। গ্রামের অশিক্ষিত কাজের মেয়ে রাজপ্রাসাদের বউ হয়ে আসলেও আগের সবাই পরিবর্তন করতে পারেনি। কয়লা ধুলেই কি আর ময়লা যায় নাকি? অশিক্ষিত গাইয়া ভূত একটা, দেখলেই গা খুলি আসে। কি দেখে যে একে বউ করে নিয়ে আসলো কে জানে। কোনো যোগ্যতা আছে নাকি এই বাড়ির বউ হওয়ার? এই বাড়ির কাজের বউ হওয়ার যোগ্যতাও নেই। রুষার কথা শুনে নাদিয়ার মন খারাপ হয়ে যায়। এর আগেও 2 বার রুষা নাদিয়াকে ছোট করে কথা বলেছে। নাদিয়ার দিকে তাকাইও যেন কিভাবে। গরিব ঘরের মেয়ে বলে নাদিয়াকে যেন মানুষ বলে মনেই করে না। বড়লোক বাপের অহংকারী মেয়ে রুষা চৌধুরী, অনার্স 3য় বর্ষের স্টুডেন্ট। চৌধুরী বাড়ির সকলের থেকে আলাদা হয়েছে। অহংকার গরিমায় পা পড়ে না মাটিতে। এর জন্য মা বাবা বড় বোনের কাছে অনেক বকাও খেয়েছে, তবু পরিবর্তন নেই। গরিব মানুষ 2 চোখে দেখতে পারে না। কোনোদিন কোনো ফকিরকে 2 টাকা ভিক্ষা দেয় না। কোনো ফকিরকে কখনো নিজের ধারে কাছেও ঘিসতে দেয় না। গরিব মানুষদের পাশ দিয়ে হাঁটেও না। নাদিয়া কিচেন থেকে বেরিয়ে রুমের দিকে এগিয়ে যায়। 2 চোখে পানি টলমল করছে। মেয়েটা নিজেদের কাছে মনোরোচকই হয়। তারা এই মেয়েকে খুব ভালো করেই চেনে। এই মেয়ে তারাও খুব একটা পছন্দ করে না। এক নাম্বারের অহংকারী মেয়ে একটা। মেয়েদের সাথেও খুব একটা ভালো ব্যবহার করে না। গরিবদের মানুষ বলে মনেই করে না এই মেয়ে। রুষা ফ্রিজ থেকে চকলেট বের করে মেয়েদের দিকে তাকিয়ে বলে, আমার জন্য দুধ, ডিম, বাদাম আর মধু রুমে দিয়ে আসবে। মেয়েট মাথা নাড়ায়। রুষা তিরিং বিরিং করে হাঁটতে হাঁটতে নিজের রুমের দিকে এগিয়ে যায়। নাদিয়া রুমে এসে দেখে রুমে কেউ নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। বুঝতে পারে উদয় হয়তো গোসল করছে। কি করবে বুঝতে না পেরে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে থাকে। তাকায় দূরের রাস্তার পাশে গাছের ডালে বসে থাকা একটি শালিক পাখির দিকে। পাখিটা একাই বসে আছে, সঙ্গী নেই সাথে। হয়তো খাবারের খোঁজে দূরে কোথাও গেছে। দেখতে দেখতে পাখিটা উড়ে চোখের আড়ালে চলে যায়। নাদিয়ারও ইচ্ছে করছে পাখিটার মতো করে উড়ে সকলের চোখের আড়ালে চলে যেতে। কেউ খুঁজলেও যেন ওকে আর না পায় কোনোদিন। ইচ্ছে থাকলেও সাহস নেই একা একা দূরে কোথাও চলে যাওয়ার। নাদিয়া ভীতু মেয়ে, খুবই ভীতু। ছোটবেলা থেকেই ভয়ে আতঙ্কে বড় হয়েছে। আপন মানুষ পর মানুষ সকলের কটু কথা শুনতে শুনতেই 22 বছর পার করেছে। আপন মানুষ জনি ওকে ভালোবাসেনি, ভালো ব্যবহার করেনি, ভালোভাবে কথা বলেনি। সেখানে পর মানুষ কেনই বা ভালোবাসবে, ভালো ব্যবহার করবে, ভালোভাবে কথা বলবে? এইসব আশা করাও ভুল। তবে ওকে এই বাড়ির অনেকেই ভালোবাসে, ভালো ব্যবহার করে, ভালোভাবে কথা বলে। নাদিয়া এই কয়েকদিনে এটাও বুঝে গেছে ওর শ্বশুর ওকে খুব একটা পছন্দ করে না। কিন্তু ওর শাশুড়ি, চাচি শাশুড়ি আর উষা অমায়িক মানুষ, ওকে খুব ভালোবাসে। ওর সব কিছুতেই খেয়াল রাখে। রুষা বাদে বাকি কেউ খারাপ আচরণ করে না। উদয় আগে বাজে বিহেভ করলেও 2 দিন ধরে কিছু বলে না। বাবার বাড়ি থেকে এ বাড়িতে খুব ভালোই সুখেই আছে।
অন্তত জন্মদাতা পিতার কাছ থেকে বকাবকি শুনতে হয় না, খাওয়ার খোঁটা শুনতে হয় না, তার সামনে পড়ার ভয় থাকে না। এখন আর বাবার ভয়ে ঠটস্থ হয়ে থাকে না। ছোট ভাইয়ের হাতে মার খাওয়ারও ভয় নেই। সৎ মায়ের কটু কথা, গালাগালি, বকাবকি, মারধার খাওয়ারও ভয় নেই। এখন খিদে পেটে থাকতে হয় না। খিদে পেটে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকতে হয় না কখন দুমুঠো ভাত খেতে দেবে। এখন 3 বেলা পেট ভরে খায়, খিদে পাওয়ার আগেই খেতে দেয়। 3 বেলা প্লেটে নানান রকমের খাবার সাজিয়ে টেবিলে বসিয়েই খেতে দেয়। নানা রকমের ফল, দুধ, ডিম খেতে দেয়। খেতে না চাইলেও জোর করে খাওয়ায়। দামি দামি ড্রেস, ক্রিম, ফেস ওয়াশ, সাবান, শ্যাম্পু আরও কত কিছু ব্যবহার করে। রাতে নিশ্চিন্তে ঘুমায়, সকালে ঘুম থেকে উঠে কাজ করার তাড়া নেই, ভয়ে আতঙ্কে থাকতে হয় না। এখন আর দুঃখ কষ্ট হয় না খুব একটা, কোনো কিছু নিয়ে আফসোসও হয় না। যা পেয়েছে তাতেই আলহামদুলিল্লাহ, যা কল্পনাও করেনি তাই পেয়েছে। চোখের পানি মুছে নেয়। সকালে চুলগুলো আঁচড়ানো হয়নি। ব্যালকনি থেকে রুমে ফিরে আসে। বেডের দিকে তাকিয়ে দেখে উদয় বসে আছে। প্রহর রুমে নেই, হয়তো নিজের রুমে চলে গেছে। নাদিয়া ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। চিরুনি নিয়ে চুলগুলো আঁচড়াতে শুরু করে। কার্লি চুলগুলো জট পাকিয়ে গেছে প্রায়। আঁচড়াতে বেশ বেগ পেতে হচ্ছে। অনেকটা সময় নিয়ে চুলগুলো আঁচড়ায়। উদয় বেড়ে বসে বসে নাদিয়ার চুল আঁচড়ানো দেখে। নাদিয়া চিরুনিটা রেখে ওয়াশরুমে প্রবেশ করে। হাত মুখ ধুয়ে বেরিয়ে আসে আবার। ক্রিম লাগিয়ে নেয় হাতে মুখে। উদয়ের দিকে তাকাতেই চোকাচুকি হয় দুজনের। নাদিয়ার চোখ সরিয়ে নেয়, উদয় নিজেও চোখ সরিয়ে নেয়। 1 মগ কফি নিয়ে আসো আমার জন্য, মাথাটা ভার ভার হয়ে আছে। নাদিয়া কফি আনার জন্য রুম থেকে বেরিয়ে যায়। উদয় বেডে হেলান দিয়ে বসে কিছু ভাবতে থাকে। কয়েক মিনিট পরেই কফি হাতে রুমে ফিরে আসে নাদিয়া। উদয়ের হাতে কফির মগটা দিয়ে আবার রুম থেকে বেরিয়ে যায়। উদয় নিজের ফোনটা হাতে তুলে উষার নাম্বারে ডায়াল করে। ভাইয়ের কল পেতেই ভাইয়ের রুমে চলে আসে উষা। জি ভাইয়া বলো। উদয় কফির মগের দিকে দৃষ্টি স্থির রেখে বলে, ফ্রি আছিস তুই? আমি তো সারাদিন ফ্রি থাকি। নাদিয়াকে সেলুনে নিয়ে যাবে। কেন? ওর চুল প্রচুর কার্লি, আঁচড়াতে কষ্ট হয়। যা করলে চুল সিল্কে হবে, আঁচড়াতে বেগ পেতে হবে না, সেটাই করে নিয়ে আসবে। আচ্ছা। যা এখন। উষা চলে যায়। উদয়ের কফি শেষ হওয়ার আগেই নাদিয়া খাবার নিয়ে আসে উদয়ের জন্য। কফি শেষ হতেই খাওয়াতেই শুরু করে নাদিয়া। কোনো কথা ছাড়াই খাওয়া শেষ করে উদয়। 8টার উপর বেজে গেছে। 10টার আগে অফিসে পৌঁছাতে হবে। তুমিও খেয়ে আসো। নাদিয়া খালি প্লেট বাটি নিয়ে চলে যায়। উদয় মেডিসিন খেয়ে নেয়। খাওয়া শেষ করে রুমে আসতেই নাদিয়ার চোখ আটকায় উদয়ের উপর। ফর্মাল ড্রেসে ডিভানের উপর বসে আছে। দেখতে কোনো হিরোর থেকেও কম লাগছে না। হোয়াইট শার্ট, ব্ল্যাক প্যান্ট, কলার কাছে 2টো বোতাম খুলে রেখেছে। স্লিপ কোনোই পর্যন্ত ফোল্ড করা। চুলগুলো স্পাইক করেছে। মিষ্টি পারফিউমের ঘ্রাণ। এইভাবে তৈরি হয়েছে কেন? কোথাও যাবে না কি? নাদিয়াকে দেখে কাছে ডাকে উদয়। এসে গেছো? এদিকে আসো। নাদিয়া এগিয়ে যায়। ঘড়িটা পড়তে পারছি না, এটা পড়িয়ে দাও। প্রহর চলে গেল আর আসছেও না। নাদিয়া ঘড়িটা হাতে নেয়। উদয় বাঁ হাতে এগিয়ে দেয়। ঘড়ি লাগাতে গেলে আর পারে না। কিভাবে লাগায় বুঝতে পারছে না। লাগাতে পারো না? নাদিয়া দুদিকে মাথা নাড়ায়, তারপর বলে, এমন ঘড়ি তো এর আগে কখনো দেখিনি। এটা এমন কেন? কিভাবে লাগলো বুঝতে পারছি না। আমার হাতে দাও, দেখিয়ে দিচ্ছে। নাদিয়া উদয়ের হাতে ঘড়িটা দেয়। উদয় বুঝিয়ে দেয় কিভাবে লাগাতে হবে। এটা তো লাগানো একদম সহজ। নাদিয়া ঘড়িটা পরিয়ে দেয়। আলমারিতে মোজা আছে, এটা বের করে দাও তো। নাদিয়া মোজা এনে দেয়। উদয় 1 হাত দিয়ে মোজা পরতে চেষ্টা করে, প্রায় পরেও ফেলে। আমাকে দিন, আমি পরিয়ে দিচ্ছি। লাগবে না, আমি পারবো। 1 হাত দিয়ে পড়তে সমস্যা হচ্ছে তো, আমি পরিয়ে দিচ্ছি। উদয় নাদিয়ার মুখের দিকে তাকায়। উদয় দিয়ে দেয় নাদিয়ার হাতে। নাদিয়া নিচে বসে 2 পায়ের মোজা পরিয়ে দেয়। ওর সাথে আমাকে সেলুনে নিয়ে যাবে, ওর সাথে চলে যাও। নাদিয়া উদয়ের মুখের দিকে তাকিয়ে মাথা নাড়ায়। কেন নিয়ে যাবে কিছুই জিজ্ঞেস করে না। এর মধ্যে রুমে প্রবেশ ঘটে প্রহরের। 2 ভাইয়ের একই রকম গেট আপ। ফাইলস, ল্যাপটপ সব কিছু আগেই কারে রেখে এসেছে। ব্রো, হয়েছে তোমার? চলো তাহলে, ড্যাড আর চাচ্চু চলে গেছে। চল। উদয়কে এক পাশ থেকে ধরে প্রহর। 2 ভাই এগিয়ে যায় ডোরের দিকে। উদয় ডোরের কাছে গিয়ে পেছন ফিরে তাকায় নাদিয়ার দিকে, তারপর আবার সামনের দিকে তাকিয়ে এগিয়ে যায়। 2টার পরপরই অফিস থেকে ফিরে আসে উদয়।
মিটিং শেষ করেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। প্রহর ওকে রুমে এনে ফ্রেশ হতে সাহায্য করে। তারপর আবার অফিসে চলে গেছে। উদয় পা ঝুলিয়ে বেডে বসে থাকে। নাদিয়া এখনো বাড়ি ফেরেনি। কখন ফিরবে কে জানে। কয়েক মিনিট বসে থাকার পর আর বসে থাকতে ইচ্ছে করে না, তাই চিত হয়ে শুয়ে পড়ে। কতক্ষণ সিলিংয়ের দিকে তাকিয়ে থাকার পর চোখ বন্ধ করে নেয়। কয়েক মিনিট অতিবাহিত হওয়ার পর চোখ খুলে তাকায়। ঘুম আসছে না, শুয়ে থাকতেও ইচ্ছে করছে না। কেমন যেন লাগছে, ভালো লাগছে না। শোয়া থেকে উঠে বসে, আবার পাশ থেকে ফোনটা হাতে নিয়ে টাইম দেখে নেয়। প্রায় 3টা বেজে গেছে। নাদিয়া ফিরছে না কেন এখনো? কখন বেরিয়েছে বাড়ি থেকে? উদয় নিজের উপর নিজেই বিরক্ত হয় আবারও। নাদিয়া যখনই ফিরুক তাতে ওর কি? না ফিরলে না ফিরবে, তাতেও ওর কিছু যায় আসে না। বেডের পাশে রাখা হুইল চেয়ারটার দিকে তাকায়। 2-3 বার হয়তো ইউজ করা হয়েছিল, তারপর আর ইউজ করেনি। করতে ইচ্ছে করেনি। প্রতিবন্ধীদের মতো হুইল চেয়ারে চলাফেরা করতে ইচ্ছে করেনি। যখনই হুইল চেয়ারটা দেখতো তখনই নিজেকে অক্ষম, ব্যর্থ মনে হতো। নিজের উপর রাগ হতো, নিজেকে অকাজের মনে হতো। বারবার মনে হতো এমন জীবনের প্রয়োজন নেই। স্টিকটা ধরে হুইল চেয়ারটার কাছে গিয়ে বসে। বাম হাত দিয়ে চেয়ারটা ঠিক করে তারপর বহু কষ্টে চেয়ারে বসে। চেয়ারে বসেই ফোঁস করে শ্বাস ছাড়ে। তারপর চেয়ার এদিক সেদিক নেয়। অনায়াসে কোনো রকম সাহায্য ছাড়া এদিক সেদিক যেতে পারছে। চেয়ারটা নিয়ে ব্যালকনির দিকে যায়। ব্যালকনিতে এসেই লম্বা করে শ্বাস নেয়। কতগুলো মাস হয়ে গেছে এখানে আসা হয় না, হিসেব নেই। লাস্ট কবে ব্যালকনিতে এসেছিল সেটাও খেয়াল নেই। ব্যালকনি থেকে চারদিকে নজর বোলায়। চেয়ারটার দিকে তাকায়। এতদিন যদি চেয়ারটা ইউজ করতো তাহলে বাড়ির কাউকে এত বেশি কষ্ট করতে হতো না, আর সবসময় বেডে পড়ে থাকতে হতো না। লম্বা করে শ্বাস ছাড়ে, ডুব দেয় অতীতে। আগের দিনগুলো কত সুন্দর ছিল, কত হাসি খুশিতেই না কেটেছে সেগুলো। ব্যালকনিতেই 30 মিনিটের বেশি সময় পার করে দেয় উদয়। কারের হর্ন শুনে নিচের দিকে তাকায়। উষা নাদিয়া কার থেকে বের হচ্ছে। নাদিয়ার মুখ দেখা যাচ্ছে না। ওড়না দিয়ে মাথা, মুখ, শরীর ঢেকে রেখেছে। ব্যাপারটা ভালো লাগলো উদয়ের কাছে। কিছু সময়ের মধ্যে রুমে চলে আসে নাদিয়া। উদয়কে দেখতে পায় না, হয়তো অফিস থেকে এখনও ফেরেনি। হাতে থাকা প্যাকেট ড্রেসিং টেবিলের ড্রয়ারে রেখে দেয়। নিজেকে আয়নায় দেখতে থাকে। বাড়ি থেকে বের হলো এক নাদিয়া, আর বাড়িতে ফিরলো অন্য এক নাদিয়া। এই দুই নাদিয়ার মধ্যে আকাশ পাতাল ফারাক। কার্লি চুলগুলো একদম সোজা সিল্কি হয়ে গেছে। হাত, মুখ, পায়ের ট্যান আর নেই। ধবধবে ফর্সা হয়ে গেছে। নিজেকে নিজেই চিনতে পারছে না নাদিয়া। ড্রয়িং রুমে উপস্থিত সবাই অনেক প্রশংসা করেছে নাদিয়ার। নাদিয়া ঘুরে ফিরে নিজেকে দেখে। আসলেই কি এটা নাদিয়া, নাকি অন্য কারো বডিতে নাদিয়ার আত্মা ট্রান্সফার করে দিয়েছে? কার্লি উস্কো খুস্কো ড্যামেজ ফ্রিজি চুলগুলো একদম সোজা সিল্কি স্বাস্থ্যোজ্জ্বল হয়ে গেছে। হাতে, মুখে, পায়ে, চুলে কি লাগিয়েছিল যে ওকে পরিবর্তন করে দিয়েছে? টাকার যে বরাবরই জোর বেশি, সেটার প্রমাণ নাদিয়া আজ আবার পেল। এই সব কিছু করতে গিয়ে কত হাজার টাকা খরচ হয়েছে নাদিয়ার ধারণার বাইরে। ড্রেসিং টেবিলের সামনে থেকে সরে ওয়াশরুমে প্রবেশ করে। ফিরে এসে দেখে উদয় হুইল চেয়ারে বসে আছে। নাদিয়াকে দেখতেই উদয়ের নজর আটকে যায়। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এটা কি সেই নাদিয়া নাকি ওর বউকে কেউ পরিবর্তন করে দিয়েছে? উদয়কে এভাবে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তিতে পড়ে নাদিয়া। এই লোক যখন তাকায় তখন এভাবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কেন? নাদিয়া উল্টো ঘুরে সরে যায়। এদিকে আসো। উদয়ের কথা শুনে পেছন ফিরে তাকায়। এখানে আসতে বলেছি, বেডে উঠবো, ধরো আমাকে। নাদিয়া এগিয়ে আসে উদয়ের কাছে। নাদিয়া ডান পাশ থেকে উদয়কে ধরে। উদয় বাম হাত বেডে ভর করে হুইল চেয়ার থেকে উঠে দাঁড়ায়। বেডে বসতে যাবে তখনই উদয় কিভাবে যেন পা ফসকে নাদিয়াকে নিয়ে বেডে পড়ে ঠাস করে। বেচারি নাদিয়া এত বড়, উদয়ের নিচে পড়ে চিরে চ্যাপ্টা হওয়ার জোগাড়। ব্যথা পেয়ে মুখ দিয়ে বেরিয়ে আসে আহ শব্দ। উদয় নিজেও ব্যথা পেয়েছে, কারণ দুজনের মাথা ঠুকে গেছে। উদয়ের ডান হাত নাদিয়ার পিঠের নিচে। উদয়ের পায়ের সাথে লাথি লেগে হুইল চেয়ারটা পিছিয়ে গেছে অনেকটা। পড়ে গেছে, এখন উঠতে হবে সেটা যেন ভুলেই গেছে দুজনেই। নাদিয়া পড়ে গিয়ে ভয় পেয়ে চোখ বন্ধ করে রেখেছে। উদয় বাম হাতে ভর করে মাথাটা একটু উঁচু করে নাদিয়ার মুখের দিকে তাকায়। চোখ বন্ধ, মুখশ্রীতে নজর আটকায় আবার। উদয় সারা শব্দ না পেয়ে চোখ খুলে তাকায় নাদিয়া। উদয়ের সারা শব্দ না পেয়ে চোখ খুলে তাকায় নাদিয়া।
মুখের সামনে উদয়কে ঝুঁকে থাকতে আর এত কাছে এভাবে দেখে মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে আসে আ নাদিয়ার হঠাৎ চিৎকারে হকচুকিয়ে যায় উদয়। ফলস্বরূপ বাম হাত ফসকে যায় আর উদয় আবার পড়ে নাদিয়ার উপর। মিলিত হয় একে অপরের ওষ্ঠদ্বয়। অপ্রত্যাশিত ঘটনায় দুজনেরই চোখ দুটো বড় বড় হয়ে গেছে। দুজনেরই শ্বাস আটকে রয়েছে যেন। কেউ মনের ভুলেও শ্বাস ফেলছে না। কিছু সময় পরেই নাদিয়ার হুঁশ ফেরে। উদয়কে নিজের উপর থেকে সরানোর চেষ্টা করে। নাদিয়ার নড়াচড়ায় উদয়ের হুঁশ ফিরে আসে। নিজের মুখ সরিয়ে নেয় নাদিয়ার মুখের উপর থেকে, তবে নিজে সরে না। নাদিয়া আস্তে আস্তে বলে, আমার উপর থেকে উঠুন। উদয় নাদিয়ার কথা শুনে সরার চেষ্টা করলে পারে না। তখনও ওর ডান হাত নাদিয়ার পিঠের নিচে রয়েছে। পিঠ উঁচু করো, আমার হাত তোমার পিঠের নিচে রয়েছে। নাদিয়া পিঠ উঁচু করার চেষ্টা করলে পারে না। উদয়ের পুরো শরীরের ভর নাদিয়ার উপর। দুজনেরই বুদ্ধি যেন লোপ পেয়েছে। কিভাবে উঠবে দুজনের একজনও বুঝতে পারছে না। উদয় নিজের বাম হাতে ভর করে ডান হাত সর্বশক্তি প্রয়োগ করে টান দেয় বের করার জন্য। নাদিয়ার চুলগুলো খোলা ছিল, উদয়ের ডান হাতের সাথে আটকে গিয়েছে। হাত টান দেওয়ার কারণে চুলেও টান লাগে। চুলে ব্যথা পেয়ে নাদিয়া আবার মৃদু চিৎকার করে ওঠে। উদয় হাত আর টান দেয় না, ওভাবেই রেখে দেয়। বাম হাতটাও ব্যথা হয়ে গেছে ভর করে থাকতে থাকতে। ঘাড় ব্যথা হয়ে গেছে। মাথা উঁচু করে রেখে শরীরের ভর আবার ছেড়ে দেয় নাদিয়ার উপর। নাদিয়ার ঘাড়ে মাথা রেখে বলে, পারবো না উঠতে, ঘাড় হাত সব ব্যথা হয়ে গেছে, ঠিকভাবে ধরতেও পারো না, বারবার ফেলতেও। নাদিয়া মিনমিন করে বলে, আমি কোথায় পেলাম? আপনি তো নিজেই আমাকে নিয়ে পড়ে গেলেন। তুমি ঠিকভাবে ধরতে পারো না বলেই পড়ে গিয়েছে। দুজনেই চুপ হয়ে যায়। স্পষ্টভাবে শুনতে পাচ্ছে একে অপরের হার্টবিট। নাদিয়ার শরীর থেকে ভেসে আসছে মিলিয়ে স্মেল। উদয়ের কেমন মাতাল করা অনুভূতি হচ্ছে। নাদিয়াও তার ব্যতিক্রম নয়, ওরও একই রকম অনুভূতি হচ্ছে। উঠুন ওপর থেকে। উদয় আনমনেই বলে, হুম, চুপ। দম বন্ধ হয়ে আসছে আমার। উদয় চোখ খুলে তাকায়। নাদিয়ার ফর্সা গলা চোখের সামনে ভেসে ওঠে। নিষিদ্ধ অনুভূতিরা মাথা চাড়া দিয়ে উঠছে ধীরে ধীরে। হুঁশ ফিরতেই ছিটকে দূরে সরে যায় উদয়। ডান হাতের সাথে নাদিয়ার কয়েকটা চুলও ছিঁড়ে চলে গেছে। কিভাবে নাদিয়ার উপর থেকে সরে গেছে উদয় নিজেও জানে না। দূরে গিয়েই জোরে জোরে শ্বাস নিতে শুরু করে। কি হতে যাচ্ছিল আর একটু হলেই। নাদিয়া চুলের ব্যথায় চোখ মুখ কুঁচকে রেখেছে তখনও। শোয়া থেকে উঠে বসে। এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঝাঁকে দিতেই সোজা হয়ে যায়। চুলগুলো হাত খোপা করে নেয়। জীবনেও আর এই চুল খোলা রাখবে না। একদিনেই শখ মিটে গেছে। উদয় নিজের হাতের দিকে তাকায়। কয়েকটা চুল আটকে আছে আঙ্গুলের ফাঁকে ফাঁকে। চুলগুলো ছড়িয়ে নেয় হাত থেকে। তারপর ছেঁড়া চুলগুলো নাদিয়ার দিকে বাড়িয়ে বলে, ধরো তোমার চুল। নাদিয়া হাত বাড়িয়ে চুলগুলো নেয়। এগুলো দিয়ে এখন কি করবে? এগুলো কি মাথায় লাগানো যাবে নাকি? ছিঁড়েই তো ফেলেছে। নাদিয়া বেড থেকে নেমে দাঁড়ায়। ছেঁড়া চুলগুলো ব্যালকনি থেকে ফেলে দিয়ে আসে। দুপুরে খেয়েছেন? উদয় দুদিকে মাথা নাড়ায়। খাবার নিয়ে আসবো? তুমি তো কোথায় খাওয়ালে? দুজনের জন্য নিয়ে আসো। নাদিয়া রুম থেকে বেরিয়ে যায়। উদয় বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নেয়। শরীরে হঠাৎ করে এত জোর আসলো কোথা থেকে? নাদিয়ার উপর থেকে 2-3 হাত দূরে সরে এসেছে। নাদিয়া খাবার নিয়ে আসে দুজনের জন্য। খাবারের ট্রে টেবিলের উপর রেখে ওয়াশরুম থেকে হাত ধুয়ে আসে। তারপর খাবারের প্লেট হাতে নিয়ে বসে উদয়ের সামনে। উদয় চোখ তুলে তাকায় নাদিয়ার হাত মুখের দিকে। ওয়াশিং মেশিনে ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে এসেছে নাকি? একবারই এত পরিবর্তন? নিশ্চয় পুরো বডি ব্লিচিং পাউডার দিয়ে ধুয়েছে। বলেছিল চুলগুলো ক্যারাটিন ট্রিটমেন্ট করিয়ে নিয়ে আসতে, কিন্তু উষা তো পুরো বউটাকেই পরিবর্তন করে নিয়ে এসেছে। এর জন্যই বোধহয় এত সময় লেগেছে। এখন দুজনের গায়ের রং একই রকম। আগে নাদিয়ার গায়ের রং ফর্সা থাকলেও উজ্জ্বল ফর্সা চকচকে ছিল না। এখন ধবধবে উজ্জ্বল ফর্সা চকচকে গ্লাস স্কিন। হ্যাঁ করুন। নাদিয়ার কথায় ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে উদয়। হ্যাঁ করে। নাদিয়া খাবার মুখে পুরে দিয়ে আবার মাখতে শুরু করে। তুমিও খেয়ে নাও। খাবো তো, আপনার খাওয়া শেষ হোক। উদয় কিছু বলতে চাইলেও বলল না আর। খেতে খেতে বরাবরের মতো নাদিয়ার দিকে তাকিয়ে থাকে। খেতে খেতেই নাদিয়াকে প্রশ্ন করে, তুমি কোন ক্লাস অবধি পড়েছো? নাদিয়া মুখ তুলে তাকায়। এসএসসি পরীক্ষার পর আর পড়া হয়নি। কেন? পড়তে দেয়নি। ক্লাস 10 পর্যন্ত পড়তে কত কাটকুট পড়াতে হয়েছে। ক্লাস করতে যেতে দিত না। কোনোদিন কোচিংও করিনি, প্রাইভেটও পড়িনি। হঠাৎ মাঝে মাঝে ক্লাসে যেতাম আর পরীক্ষার সময় শুধু পরীক্ষা দিয়ে আসতাম। এসএসসিতে কত পয়েন্ট পেয়েছিলে? 3.52। ভালোই তো তাহলে।
এটা ভালো পয়েন্ট। ভালো না? তুমি ক্লাস করতে না, কোচিং করো নি, টিউশনে পড়ো নি, তারপরেও 3.52 পেয়েছ। অনেকে তো সারা বছর ক্লাস করে টিউশনে পড়ে কোচিং করে তারপরেই পয়েন্ট অর্জন করতে পারে না, সেখানে তুমি পেয়েছ, তাহলে ভালো না? কলেজে ভর্তি হবে? অবাক হয়ে তাকায় নাদিয়া। আমি? এখানে কি অন্য কেউ আছে? নেই তো, তাহলে তোমাকে কি বলছে? আমি পড়ার জন্য কলেজে গেলে আপনাকে দেখবে কে, আপনার খেয়াল রাখবে কে? আমাকে এখানে আনাই হয়েছে আপনার জন্য, আপনার দেখাশোনা খেয়াল রাখার জন্য। সেখানে আপনাকে ফেলে আমি পড়াশোনার জন্য কলেজে দৌড়াদৌড়ি করব? সকালে কলেজে যাওয়ার আগে সব কিছু করে দিয়ে যাবে, আবার ফিরে এসে করবে। আমার সমস্যা হবে না, বাকি সব আমি ম্যানেজ করে নেব। প্রয়োজন নেই। কেন? আমি পড়তে চাই না এখন আর। সেই 17 বয়স পর্যন্ত এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, এখন বয়স 22 বছর, মাঝখানে কতগুলো বছর পেরিয়ে গেছে, পড়াশোনা করি না। তো কি হচ্ছে, এখন করবে? দরকার নেই, পড়বো না আমি। খাওয়া শেষ করুন, ঠান্ডা হয়ে যাবে খাবার। উদয় আর কিছু বলে না। উদয়ের খাওয়া শেষ হলে নাদিয়া নিজেও খেতে শুরু করে। উদয় বসে বসে নাদিয়াকে দেখতে দেখতে অনেক কিছু ভাবে, তারপর মনে মনে বলে, থাক, দরকার নেই পড়াশোনা করার, বাইরে গেলে অন্য ছেলেটা দেখবে, নজর দেবে। নাদিয়া চোখ তুলে উদয়ের দিকে তাকায়। উদয় দ্রুত চোখ সরিয়ে নেয়। তাকিয়ে থাকলে এই মেয়ে কিভাবে যেন বুঝে যায় তাকিয়ে আছে ওর দিকে। মাঝখানে বেশ কিছুদিন পেরিয়ে যায়। নাদিয়া উদয়ের সম্পর্ক আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে। উদয় যতবার নাদিয়ার দিকে তাকায় ততবার হারিয়ে যায় অন্য জগতে। মেয়েটা আসলেই মায়াবিনী। এখন উদয়ের সব কাজে নাদিয়াকেই লাগবে। আগে ছোট ভাইয়ের উপর নির্ভর করলেও এখন নাদিয়ার উপর নির্ভর হয়ে পড়েছে। সারাদিন নাদিয়া এটা দাও ওটা দাও, কাজ থেকে সরতেই দেয় না। আগে যাও একটু নিজের কাজ নিজে করার চেষ্টা করতো, এখন তাও করে না। আগের মতো খিটখিটে মেজাজেরও নেই, এখন অনেকটা শান্ত স্বভাবের হয়েছে। আগের মতো চিৎকার চেঁচামেচিও করে না। বাড়ির সবাই নাদিয়ার উপর ভীষণ খুশি। মেয়েটা সত্যি সত্যি পেরেছে উদয়কে পরিবর্তন করতে। পুরোপুরি না হলেও কিছুটা তো হয়েছে, আস্তে আস্তে আরও হবে। সন্ধ্যার পর উদয়ের জন্য কফি নিয়ে আসে নাদিয়া। উদয় কফির জন্যই বসেছিল। প্রত্যেক দিন সন্ধ্যার পর ওর এক মগ কফি লাগবেই। এখন আর নাদিয়ার কাছে কফি চাইতে হয় না, নিজ থেকেই বানিয়ে নিয়ে আসে নাদিয়া। উদয় কফির মগ হাতে নিয়ে বলে, প্রহর এসছে বাড়িতে? না। আর কিছু না বলে কফি খাওয়ায় মনোযোগী হয়। নাদিয়া বেডের একপাশে বসে থাকে। এটা ওর ডিউটি বলা চলে। আগে রুমে আসতে দিত না, এখন রুম থেকে বের হতে দেয় না। ওকে একা রুমে রেখে নাদিয়া রুমের বাইরে থাকতে পারবে না। উদয় যাই করুক, নাদিয়াকে ওর সামনে থাকতে হবে। কফি শেষ করে ফোন হাতে নেয়, ডায়াল করে প্রহরের নাম্বারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় তুই? অফিসে। এখন অফিসে কেন? একটু কাজ ছিল তাই। কখন ফিরবে? 9টা থেকে 10টা বেজে যেতে পারে। ও আচ্ছা, রাখলাম। বলেই লাইন কেটে দেয়। শরীরের হাত পা ব্যথা করছে, ম্যাসাজ করলে ঠিক হবে। সকালে তাড়াহুড়ো থাকায় সেভাবে ম্যাসাজ করা হয়নি, শুধু ফিজিওথেরাপির করা হয়েছিল। তাকায় নাদিয়ার দিকে। সবই যখন করতে পারে তাহলে ম্যাসাজও করতে পারবে। প্রহর আমাকে কিভাবে মেসেজ দেয়, ব্যায়াম করায়, দেখেছো না? সেদিন তো বুঝিয়েও বললো কিভাবে করতে হয়। করতে পারবে? যাও তাহলে ম্যাসেজ অয়েল নিয়ে আসো। আমি? তোকে তাড়াতাড়ি নিয়ে আসো, পুরো বডি ব্যথা করছে, মনে হচ্ছে ভেতর থেকে কেউ কামড়াচ্ছে যেন। নাদিয়া ম্যাসেজ অয়েল নিয়ে আসে। উদয় এক হাত দিয়েই গায়ের টি শার্ট খুলে ফেলে, তারপর ট্রাউজার উড়ুর উপরে তুলে দেয়। শুরু করো। নাদিয়া উদয়ের পাশে বসে, দুই হাতে ম্যাসেজ অয়েল নেয়। ম্যাসাজ কি করবে, নাদিয়ার হাত সমান তালে কাঁপতে শুরু করে। উদয় দেখে নাদিয়ার কাঁপতে থাকা হাত, তারপর ধমক দিয়ে বলে, এভাবে কাঁপছে কেন ঠকঠক করে, তাড়াতাড়ি করো। নাদিয়া ছুতেই পারে না উদয়কে, হাত সমান তালে কেঁপেই চলেছে। এমনভাবে কাঁপছে মনে হচ্ছে পরপুরুষকে ছুতে বলছে বলে নিজেই নাদিয়ার হাত ধরে নিজের উরুর উপর রাখে।